মেয়ে তুমি তো আমার চেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো। যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে। মেয়ে কথা না কো, মেয়ে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে। হৃদয়ে ভেসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। অনেক অনেক শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের এই দিনে আপনাদের সামনে এসেছি এমন একজন শিল্পীকে নিয়ে, যার গান সবারই প্রিয়, এবং তিনি যার গান করেন সেই গানগুলো আমরা সবাই শুনতে ভালোবাসি, নজরুল সঙ্গীত। তার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীত তো আছেই। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি, জনপ্রিয় কণ্ঠশিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপসী খান। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু তোমার সম্পর্কে দর্শকদেরকে একটু শোনাতে চাই যে তোমার অনেক ট্যালেন্ট আছে, তুমি অনেক কিছু করেছো। হ্যাঁ, তো একটু আমরা শুনবো। প্রথমে আমরা একটু এই কথাটা জানতে চাই যে এই যে তোমার সঙ্গীত জীবনটা, হ্যাঁ, তুমি কেন নজরুল সঙ্গীতকেই বেছে নিলে? একটু গোড়া থেকে আসতে হয়। আমাদের পরিবারটাই ছিল ভীষণ সাংগীতিক একটা পরিবার। আমার বাবা জনাব এম এ খান অসম্ভব সঙ্গীত পিপাসু একটা মানুষ ছিলেন। আসলে মনে মনে সুপ্ত একটা সঙ্গীত শিল্পী হওয়ারও হয়তো বা শখ ছিল, কিন্তু পারিবারিক কারণে সব কিছু মিলিয়ে সেটা আর হয়নি। সেই স্বপ্নটাই আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, বীজ বপন করে দিয়েছেন। সেই থেকে চর্চার শুরু, এবং চর্চা করতে গিয়ে দেখলাম যে উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, এরা খুব বিচিত্রতায় ভরা। এত নতুন নতুন ভাণ্ডার, নতুন নতুন সুরের খেলা, যেটা আমাকে খুব উদ্বেলিত করত। তো সেটাই আসলে মনের ভিতর থেকে মানুষের যে ভালো লাগাটা থাকে, মানুষ মনে হয় একনিষ্ঠভাবে চেষ্টা করলে সেই পথে এগোতে পারে। চেষ্টাটা মনে হয় ভীষণ একটা জরুরি বিষয়। তো মানে এমনভাবেই না, আমি যেন আপনি সে এসে গেলাম সঙ্গীতে। আমি হাসতে হাসতেই গান শিখলাম, হাসতে হাসতেই মিউজিক কলেজে ভর্তি হলাম, বাবারই উৎসাহ। তারপর স্কলারশিপের একটা অ্যাড দেখে পরীক্ষা দিতে গেলাম, স্কলারশিপ পেয়ে গেলাম। তারপর উচ্চাঙ্গ সঙ্গীতে মাস্টার্স করলাম শান্তিনিকেতনে। সেখান থেকে ফিরে এসে মনে হয়েছিল যে নজরুল সঙ্গীত করব, সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতটাও রাখবো। তো দেখলাম যে নজরুল সঙ্গীতের মধ্যে ভাণ্ডার এত অফুরন্ত, এবং সেটার কাজ করেই শেষ করা যায় না। তো পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীত করছি, কিন্তু নজরুল সঙ্গীতে আমার উচ্চাঙ্গ সঙ্গীতের যা কিছু, তাকে খেলানো, তাকে নিয়ে মজা করা, তাকে নিয়ে উৎসব সৃষ্টি করা। শিক্ষা জীবনটা আমরা একটু শুনি, যে তুমি মানে কি কি করেছো। তুমি পড়াশোনা করেছো অনেক, এবং এখন পড়াশোনা করাচ্ছো, মানে শিক্ষকতা করছো, সবকিছু মিলে একটু শুনবো। আসলে সবই এসে কৃতিত্ব আমার পরিবারের, আমি বলবো। তারা গাইড করেছেন আমাকে। আমি চলে গেলাম শান্তিনিকেতনে। আমি রামপুরা একরামুন্নেসা স্কুল থেকে পাশ করেছি, তারপর মিউজিক কলেজে ভর্তি হয়েছি, তারপর স্কলারশিপ পেয়ে শান্তিনিকেতনে পড়তে চলে গেলাম। বাবার আবার একটা ভয় ছিল যে তুমি শুধু সঙ্গীত শিল্পী হবে, তুমি জেনারেল এডুকেশনটাও তোমার মাস্টার্স থাকা উচিত। বলা যায় না সঙ্গীতের কি হাল হয় বা কি হয়, তো তুমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করো। তা আমি ওখান থেকে ফিরে এসে বাবার কথাটাকে রাখলাম, ইকোনমিক্সে মাস্টার্স করলাম। তারপর আমার খুব ভালো একটা সৌভাগ্য বলবো যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিন একটা হঠাৎ ফোন আসলো, ডক্টর রফিকুল ইসলাম ফোন করলেন যে ঘরে বসে কি করছো, সঙ্গীতের শিল্পীরা তো কেউ মাস্টার্স, এমফিল, পিএইচডি করে না, তো তুমি এখানে কিছু করো, এসে যাও। তা আমি যেমনি তার ডাক, তেমনি আমিও খুব বাধ্যগত একজন স্টুডেন্টের মতো গিয়ে ওখানে এমফিল করলাম, পিএইচডি করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ওখানেই এখন কর্মরত আছি। পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটি শান্তমারিয়াম, সেখানেও সঙ্গীত শেখাচ্ছি, নজরুল সঙ্গীতের শিক্ষক হিসাবে আছি। নজরুল ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি। আমার একটি ছোট্ট স্কুল আছে আনন্দগীত, সেখানে আছি। বেনুকায় আছি। মানে বলবো যে মানুষ আসলে ভালোবেসে যা করে এবং ধৈর্যশীল হলে
সে পায়। শিক্ষকতাটা গানকে ঘিরে, গানকে ঘিরে, এবং শিক্ষকতাটাকে আমার ভালো লাগতো। আমার মনে হয় যে আমি যা পেয়েছি আমার পরিবারের কাছ থেকে, আমার দর্শক শ্রোতাদের কাছ থেকে, আমার ভালো লাগার মানুষগুলোর থেকে, সেটা দিয়ে যাওয়া উচিত। এটা যত দিয়ে যাব ততই জিনিসটা থেকে গেল, আমি একা একা নিয়ে এটাকে বয়ে বেড়ানো, মানে এই মূল ভ্যালুসগুলো, মূল্যবোধগুলো, ভাবনাগুলো, ভালো চিন্তাগুলো সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো খুব সাহায্য করে। সেই জন্য আমার মনে হয় যে ওটা একটা সবচেয়ে বড় জায়গা, যে আমি ভর্তি ক্লাসে আমি ছেলেমেয়েদেরকে আমার মূল্যবোধকে শেয়ার করছি, এবং তাদের মধ্যে থেকে যদি 5 জনও নেয় সেটাই আমার অনেক বড় পাওয়া মনে হয়। তো এই যে এই কাজগুলো মানে করা, হ্যাঁ, এই তার পাশাপাশি তো সংসার রয়েছে, হ্যাঁ, সাংসারিক একটা সাপোর্টের ব্যাপার রয়েছে, হ্যাঁ, তুমি কতটুকু সাপোর্ট পেয়েছো শ্বশুর বাড়ি থেকে? সাপোর্ট খুব পেয়েছি, এটাও শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ, এইটাও অনেক বিরাট একটা সাপোর্ট। অনেক সৌভাগ্যবতী যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজব্যান্ড অত্যন্ত সঙ্গীত পিপাসু মানুষ, খুব ভালোবাসেন। উনি মাঝে মাঝে বলেন যে তোমার ম্যানেজার হয়ে জীবন কাটিয়ে দিলে সবচেয়ে ভালো হতো, মানে তার মানে হাউ মাচ হি লাভস আমার জবটাকে, আমার কাজটাকে, আমাকে, সব মিলিয়ে এটা আমার হ্যাঁ, এটা আমার একটা প্রাপ্তি। বাচ্চারা তো জন্মের আগের থেকেই শুনে আসছে, বড় হচ্ছে, ওদের কাছে এটা একটা নর্মাল জিনিস সঙ্গীত মানে। আর ওরা দুজনেই খুব ভালো গান করে, আমার ছেলে খুব ভালো গিটার বাজায়, তবলা বাজায়, ভালো গান করে, লেখে, মেয়ে ভালো গান করেন। তো ওদেরকে আমি ছোটবেলা থেকে না চেয়েছি যে ওরা শিখুক, ওরা জানুক। আমি বলতাম যে ফ্রি এডুকেশন, তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, জাস্ট টেক ইট, নিয়ে নাও, শিখে নাও, বুঝে নাও, একটা সময় কাজে লাগবে। এবং তারা আমার কথা শুনেছে, ওরা বাধ্যগত। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ও কাজ করছে এখন, আমার মেয়ে পড়ছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে তাদের উৎসাহ, তাদের ত্যাগও তো লাগে। মা বাড়িতে নাই মানে তো তাদের অনেক কিছুই ঘাটতি। একটা অনুপস্থিতি মায়ের বাড়িতে, বা খুব মোক্ষম সময়, ওই সময়টাতে আমি বাড়িতে নাই, ওরা খুব আনন্দিত একটা যে ওই সময়টা আমি বাড়ি নাই, এরকম তো অনেক ঘটনা ঘটেছে। সেটা তো ত্যাগ, ওদের জন্য একটা ত্যাগ। তো সেইগুলো আমি যেমন ত্যাগ করেছি, ওদের কাছ থেকেও সেটা পেয়েছি, যার জন্য আমি বলবো যে আমি পরম করুণাময়ের অসীম ভালোবাসা আছে আমার প্রতি। তো এখন যে শিক্ষকতা করছো, হ্যাঁ, তোমার স্টুডেন্ট যারা আছে, তুমি তো নজরুল গীতির সেলিব্রিটি, তো ওদের কাছে তোমার ইমেজটা কেমন যখন তুমি টিচার হয়ে ঢোকো ক্লাসে? দুরকম আছে। বেশিরভাগ বলবো যে আমার যে মোরালিটিটাকে তারা গ্রহণ করে এবং শ্রদ্ধা করে এবং ভালোবাসে। আর 2-3% আছে যারা বলে আপনার মতো হলে হবে না, আর একটু কমার্শিয়াল হতে হবে, আর একটু আমাদের কিন্তু আপনার মতো হলে হবে না। তার মানে বুঝি যে ওদেরকে ওই চাকচিক্য, ওদের সেইটা তাদেরকে হাতছানি দেয়। আচ্ছা, দিতেই পারে। আমার কথা হচ্ছে যে তুমি যে গানই গাও, যাই গাও, সেটার জন্য তোমার মধ্যে যে এই আমিত্ব, আমার বাঙালি, আমি, আমার সংস্কৃতি, সেটা যেন বেঁচে থাকে। সেটা যে গানই গাও, এটা নজরুলি গাইতে হবে বা ক্লাসিক্যালি গাইতে হবে এমন কোনো কথা নেই। তো তুমি তো পিএইচডি করেছো, এত কঠিন একটা সাবজেক্টে পিএইচডি করেছো, সাধারণত সবাই করে না, হ্যাঁ, এটা করতে গিয়ে কোনো রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে কিনা? প্রতিবন্ধকতা বলতে বাংলাদেশে কাজী নজরুল ইসলামের গানে রাগের ব্যবহার আমার টপিকস ছিল এটা। তো নজরুলের ইনস্টিটিউট থাকাতে আমার জন্য অনেক উপকার হয়েছে। আর যেটা সবচেয়ে ঘাটতি ছিল সেটা হচ্ছে যে এই বিষয়গুলির উপরে তো লেখালেখি, বই বা তেমন করে চর্চা ওরকম নাই, যার জন্যে অনেক খাটতে হয়েছে আর কি। আমাকে ধর প্রতিটা গান আমাকে চিন্তা করতে হয়েছে, ওই রাগটাকে চিন্তা করতে হয়েছে, ওই রাগের সাথে নজরুলের গানটা কতটা যাচ্ছে, কতটা যাচ্ছে না, সেগুলিকে বিচার বিশ্লেষণ করা, এগুলো করতে আমার একটু কষ্ট হয়েছে। কিছু তথ্য রেডিমেড পেয়ে গেলে ওগুলোকে আমার উপকার হতো, তো সেইগুলির ব্যাপারে কষ্ট হয়েছে। কিন্তু একটা ধাপে ধাপে এভাবে এগিয়ে গেলে আসলে তখন স্বয়ংবরা হয়ে যাবে এগুলো কাজ করা। ওপার বাংলাতে কাজ করেছো? ওপার বাংলায় কাজ করিনি, ইন্টারন্যাশনালি তোমার আমেরিকাতে কিছু কাজ চলছে আমাদের। আচ্ছা, ওখানে ইউনিভার্সিটি অফ কানেকটিকাট, স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, নর্থরিচ ইউনিভার্সিটি, ওখানে কিছু কাজী নজরুল ইসলামের নজরুল চেয়ার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে তরঙ্গ নামে একটা অ্যাসোসিয়েশন আছে, তারা
প্রাণপণ চেষ্টা করছি এবং তাদের সাথে হাতে হাত মিলিয়ে কিছু কাজ করছি আমরা। কিছু লেকচার প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলিতে সেখানকার ইউনিভার্সিটি ছেলেমেয়েরা উপস্থিত থাকেন এবং নজরুল সম্পর্কে, ওই লেকচার সম্পর্কে তাদের যা প্রশ্ন, তাদের যা জানার কোয়ারিজ থাকে সেগুলো জানেন। এই করে করে একটা এন্ডোমেন্ট ফান্ড করা হচ্ছে। ওই ফান্ড রাইজিংটা হয়ে গেলে তখন ওখানে একটা নজরুল চেয়ার হবে এবং নজরুলকে ইন্টারন্যাশনালি একটা সাবজেক্ট হিসাবে, একটা কোর্স হিসাবে ইন্ট্রোডিউস করা যেতে পারে। সেই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ। তো এই যে তোমার ক্যারিয়ার, হ্যাঁ, এই ক্যারিয়ারের মধ্যে তুমি তো অনেক পুরস্কার পেয়েছো। তো পুরস্কারগুলো একটু বলো, কি কি পেয়েছো? পুরস্কারের ব্যাপারটা তেমন বেশি কিছু পেয়েছি বলবো না। আর পুরস্কারটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে এই যে তুমি আমাকে ভালোবাসছো, এই যে শ্রোতারা আমাকে ভালোবাসছে, আমাকে আমার মতো করে ভালোবাসছে, আমাকে কারুর মতো করে ভালোবাসছে না, এইটা মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। এছাড়া আমি ওই যে অনন্যা শীর্ষ 10 পেয়েছি, রংধনু একাডেমি পেয়েছি, বেনুকার পুরস্কার পেয়েছি, সম্মাননা পেয়েছি, চিটং ইউনিভার্সিটি থেকে একটা সম্মাননা দেয় সেটা পেয়েছি। প্রাপ্তি আছে তোমার, হ্যাঁ, জীবনে অপ্রাপ্তি কি বলো? অপ্রাপ্তি আসলে কিছু নেই, যা পেয়েছি সবই মনে হচ্ছে উপচে যাচ্ছে না। অনেক পেয়েছি, অপ্রাপ্তির হিসেবটা করতে চাই না, আসে না মনে। আমার একটা কথা বলতে হচ্ছে দর্শকদেরকে, তুমি যে শাড়িটা পরেছো, হ্যাঁ, যখন পরে এসেছো তখন আমি কিন্তু বলছি খুব সুন্দর, শাড়িটা সুন্দর। এবং সুপ্রিয় দর্শক, শাড়িটা তার নিজের তৈরি করা, নিজের ডিজাইন করা। তার মানে নজরুল সঙ্গীত শিখানো এবং গাওয়ার পাশাপাশি তার অন্যদিকে ইন্টারেস্ট আছে। আর কি কি করো? সৌন্দর্য বোধটা তো থাকা ভালো। তুমি তো অনেক প্রিটি। না, সৌন্দর্য বোধটুকুকে আমি কাজে লাগাই। আমি আমার ভাবনার মধ্যে যদি একটু চিন্তা করি একটু এক্সেপশনাল হওয়া যায়, বাটস রং, ওইটুকু হতে সমস্যা কোথায়, এরকম। মানে আমার কিছু কিছু জিনিসে না আমি খুব ধরে রাখি। যেমন আমার সাজটা আমি নিজে চাই, আমি নিজে করব, আমি কাউকে সাজতে দিই না, আমি নিজে সাজি, যাই করি আমি সাজি না খুব একটা। আমার শাড়িগুলি সম্পর্কে আমি একটু সেন্সিটিভ হই। খুব ধরো দামি শাড়ি হতে এমন না, চোখে লাগতে হবে, ভালো লাগতে হবে, আমার ভালো লাগতে হবে। আচ্ছা, খাবারের ব্যাপারেও ঠিক তাই। ধরো আমি অনেক কিছু রান্না করলাম, আমি যদি আমার খাবারটা পছন্দ না হয়, তুমি যতই আমাকে বলো যে এটা খুব ভালো হয়েছে, আমি কিন্তু কিছুতেই নিব না, স্যাটিসফ্যাকশন না। মানে এরকম কিছু কিছু জিনিস আছে যে আমি শুধু আমাকেই বিশ্বাস করি। তুমি খুব সেনসিটিভ, বোঝা যাচ্ছে, একটু বেশি, বাট ভেরি প্রিটি ওম্যান। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একটা গান শুনবো, তো সেই গানের সাথে সাথে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো তুমি কোন গানটা আমাদেরকে আজকে শোনাবে? কাজী নজরুল ইসলাম তো বটেই। কিছুদিন আগে সন্ধ্যা গধূলি নামে আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটা সিডি বের করেছি। সেই সিডি থেকে একটি গান, দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে। আচ্ছা, আমরা গানটা শুনবো, গানটার সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান। তার আগে একটা জিনিস, যে এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেই দেশটা 1971 সালে এক বিশাল যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পর আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি। এই স্বাধীন দেশে জন্ম নিয়ে, হ্যাঁ, তুমি কি ভাবো, নিজেকে কোন চোখে দেখো? ছোটবেলায় তো স্বাধীনতা দেখে ফেলেছি, সেই বোধটা আছে। এবং স্বাধীনতা অর্জনের যে কষ্ট, স্বাধীনতার যে দৈন্য অবস্থা দেশের, সেগুলো মনেও পড়ে। ছোটবেলা হলেও অত ছোট ছিলাম না, মনে রাখার মতোই ছিলাম। ভীষণ ভীষণ আনন্দিত। তবে আরও আনন্দিত হব দেশটাকে যখন আরেকটু সাজাতে পারবো, আরেকটু গোছানো দেখতে পারবো। আরো ভালো লাগে একটা জিনিস, যে কবি নজরুল তো সাম্প্রদায়িকতার মানে একেবারে ওটার ঊর্ধ্বে ছিলেন, অনেক ঊর্ধ্বে ছিলেন। আমাদের বঙ্গবন্ধু কিন্তু তার আদর্শে অনুপ্রাণিত হয়েছে। অবশ্যই, তাকে ছাড়া তো স্বাধীনতা চিন্তা করা যায় না। হ্যাঁ, এই দিক থেকে কিন্তু দুজনের মধ্যে অসম্ভব মিল। অবশ্যই। তো এই জিনিসটাকে তোমার কি মনে হয়? নেতা কিন্তু সবাই হতে পারে না, এটা একটা বিশাল ব্যাপার। আসলে নেতা কিন্তু সবাই হতে পারে না। হয়তো তার ক্ষমতা থাকে, অন্যান্য ক্ষমতা থাকতে পারে, অন্যান্য ভিতরের বোধ থাকতে পারে, কিন্তু নেতা হয়ে এগিয়ে যাওয়া বা এক ডাকে বেরিয়ে আসা, এটা কিন্তু সবার ডাকে হয় না, সবারই হয় না। এটা স্বীকার করতেই হবে। লিনাপা, আমরা গানে যাব। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এসেছো, সময় নিয়ে এসেছো। আমাদের আসলে ব্যাটে বলে আজকে মিলেই গেল, দুদিন তো আসলে ব্যস্ত থাকি। আমি একটু দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। তো তার আগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও খুব সুন্দর লাগছে। চ্যানেল আইকে ধন্যবাদ যে এমনি একটা সুন্দর মুহূর্ত আমাকে ডাকার জন্য এবং আমাকে দেওয়ার জন্য। এটা তুমি ডিজার্ভ করো। সুপ্রিয় দর্শক,
আমাদের আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে লীনা তাপসী খানের একটি গানের সাথে সাথে। একটি নজরুল সঙ্গীত শুনবো আমরা। আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক এই মুহূর্তে, এই ক্ষণে, এই দিন। আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আর আপনাদের তো বলাই আছে, চ্যানেলের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আমাদেরকে ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেসে rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। ভালো থাকবেন। চলুন গানটা শুনি। সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে, কাজ ভুলে যাই আমি, কাজ ভুলে যাই, মন চলে যায় সুদূর দেশান্তরে। দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে, কাজ ভুলে যাই আমি, কাজ ভুলে যাই, মন চলে যায় সুদূর দেশান্তরে। তুলসী তলায় দীপ জ্বালিয়ে দূর আকাশের ওই তাকিয়ে, দীপ জ্বালিয়ে তুলসী তলায় দীপ জ্বালিয়ে দূর আকাশের ওই তাকিয়ে, দীপ জ্বালিয়ে সাঝে